নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। যথারীতি আমি পোস্ট দিয়েছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন এক বিশিষ্ট মানুষ, বিশিষ্ট অতিথি, এবং যাকে পেয়ে আমরা সত্যি খুব সম্মানিত বোধ করছি। তো আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়। পূর্ণদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করি, আপনার শৈশবের কথা কিছু বলুন। সবাইকে যেই প্রশ্নটা করি। আমি 4 বছর বয়সে দুর্গাপুরে এসেছি। এখানে আমি মুকুল স্কুল পড়েছি। বাহ, আপনি এখানেই পড়াশুনো? হ্যাঁ, আমার পড়াশোনা বিচিত্র জায়গা। আচ্ছা আচ্ছা। আমি এখানে মুকুল পড়েছি, তখন মার্কনি মার্কেটের উল্টো দিকে। হ্যাঁ, মুকুল স্কুল ছিল, একটা মুকুল স্কুল, ওখানে টিকা দেওয়া হতো। হ্যাঁ, ওখানে দুটো কোয়ার্টার নিয়ে একটা মুকুল স্কুল চলতো। আচ্ছা। তা আমি সেই স্কুলের ছাত্র, এবং বলা যায় যে আমরা প্রথম প্রজন্মের ছাত্র। 62 সালে এসেছি। আচ্ছা। তখন আমার 4 বছর বয়স। বাবা। তারপর ভর্তি হলাম যেটা এখন জিএমপিএস স্কুল হয়েছে। ওটা তখন প্রাইমারি স্কুল ছিল। আচ্ছা, জিএমপি স্কুলের পাশে একটা প্রাইমারি স্কুল? না, ওটা নয়, ওটা কিন্তু অনেক পরে হয়েছে। ও আচ্ছা। ওটা অনেক পরে হয়েছে, ওটা সরকারি স্কুল। আর আমরা পড়েছি, আমি আর দিদি দুজনেই পড়তাম ওই প্রাইমারি স্কুলে। আমার এখনো। কিন্তু আপনার, আমি একটা প্রশ্ন করছি, আপনার বাবা কি এখানেই চাকরি করতেন? না, বাবা চাকরি করতেন দুর্গাপুরে পোস্ট অফিসে। আচ্ছা আচ্ছা। দুর্গাপুর 3 নম্বর পোস্ট অফিস। আচ্ছা, আমার ধারণাটা ভুল ছিল। আমি ভাবতাম যে আপনারা বর্ধমানে কোনো একটা দিশারিদা যেরকম বলতো ওই রকম আপনার মা যেখানে আছেন। হ্যাঁ, গ্রামের বাড়ি ওটা। আচ্ছা। এবারে ক্লাস 5-এ উঠে আমি চলে গেলাম গ্রামের বাড়ি। আচ্ছা। 5 থেকে 11 পর্যন্ত আমরা সবাই গ্রামের বাড়িতে রইলাম, বাবা এখানে একা থাকতো। তো আমি ওখানে ভর্তি হয়েছিলাম, ছুটি ছাটা যা কিছু হতো আমি ম্যাক্সিমামটাই এখানে চলে আসতাম, বাবার কাছেই থাকতাম। তারপরে 76-এ পাশ করলাম হাই সেকেন্ডারি। পাশ করেই আমি বাবার কাছে চলে এলাম, আমি আর বাবা। মা ওখানে সবাইকে নিয়ে রইল গ্রামের বাড়িতে। তখন ছোট তো আপনি? হ্যাঁ, আমি আর বাবা দুজনে চলে এলাম। তো রান্না বান্না খাওয়া? রান্না ও বাবা করতো, কখনো কখনো আমি যা পারতাম টুকটাক করতাম। আর ভাই বোনেরা, মানে দিশারিদাও কি? দিশারি তখন গ্রামের বাড়িতে। আচ্ছা। আমার দিদি ছিল, দিদি তখন নার্সিংয়ে চলে গেছে। আচ্ছা। আরও 2টো ভাই, তারা তখন গ্রামের স্কুলে পড়ে। আচ্ছা। তো এইখানে বাবা আর আমি থাকতাম। এখানেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম। আচ্ছা। আপনি একদম মানে দুর্গাপুরেরই একদম সবকিছু। আমার একটা ভুল ধারণা ছিল। আমাদের সঙ্গে রয়েছেন পাঞ্চেত আচার্য, উনি লিখেছেন প্রণাম স্যার। অনেক ধন্যবাদ। আপনারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারাও প্রশ্ন করতে পারেন কিছু। আমরা খুবই বিশিষ্ট মানুষ, বিদগ্ধ পণ্ডিত মানুষ, মানে যার বক্তব্য শুনে আমরা মানে মোহিত হয়ে যাই। বিভিন্ন অনুষ্ঠানে দূর থেকে দেখি আর ভাবি যে মানুষটা কিভাবে বলে, অনর্গল বলে যেতে পারে। তো বলুন। তো তারপরে এখানে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম। গভর্নমেন্ট কলেজ পাশ করার পর ইউনিভার্সিটিতে গেলাম, বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটি থেকে হুগলি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ। আচ্ছা। ব্যাস, তারপরে পাশ করার 2 মাস পরেই আমি উখরা স্কুলে জয়েন করি। কুঞ্জবিহারী ইনস্টিটিউশনে আপনি প্রধান শিক্ষক ছিলেন, সহকারী প্রধান শিক্ষক। আচ্ছা, তো ওই যে স্কুলের যখন ছিলেন তখন কি দুর্গাপুরেই থাকতেন? না? হ্যাঁ, দুর্গাপুর থেকেই আমি দুর্গাপুর থেকে যাতায়াত করতাম। আচ্ছা আচ্ছা। দুর্গাপুর ছাড়িনি। আচ্ছা। ফলে দুর্গাপুর আমার কাছে প্রবাস না সবাস। না, সত্যি দুর্গাপুরে আপনাকে তো দুর্গাপুরিয়ান বলা যায়। একদমই দুর্গাপুরিয়ান। আমি যখন এসেছি দুর্গাপুরে, তখন দুর্গাপুরের স্ট্রিটের রাস্তাগুলো তৈরি হচ্ছে, এবং আমার নাকে ভাসে এখনো পর্যন্ত ওই পিচের গন্ধ, বিভিন্ন রকমের পাথর। আমরা পাথর কুড়োতে যেতাম। হ্যাঁ, পাথর কুড়োতে, ঠিক একদমই আপনার কথা শুনে আমিও নস্টালজিক হয়ে পড়ছি। হ্যাঁ, আমরা পাথর কুড়োতাম সকালবেলা। ওই গাড়ির টায়ার লাগানো, গাড়িতে করে কয়লা বিক্রি হতো। এক বিচিত্র উচ্চারণে কয়লা বিক্রি হতো। কয়লা দিয়ে যেত। আমার বাবা ডিএসপি এমপ্লয়ি ছিল, বাড়িতে বাড়িতে পিঠে বস্তা করে। সেগুলো তো ফ্রি কয়লা, কুপনের কয়লা। আর তাছাড়া আদার দেন ডিএসপি যারা, তাদেরকে কয়লা কিনতে হতো। আচ্ছা। তো আমরা কয়লার কুপনও পেতাম, যেহেতু বাবা 3 নম্বর অর্থাৎ প্ল্যান্ট সংলগ্ন এলাকায়
বাবার যেহেতু পোস্ট অফিসটা, যার জন্য বাবা কুপনও পেত। আচ্ছা, বাহ। তো স্ট্রিটের মধ্য দিয়ে কয়লা যেত, আর ওই শাল কাঠ বিক্রি হতো লম্বা লম্বা বস্তা করে। আপনার কথা শুনে আমিও খুব নস্টালজিক হয়ে পড়ছি আমাদের ছোটবেলাটা। আমাদের সঙ্গে রয়েছে রূপম ঘোষাল, বর্ধমান থেকে। রূপম, অনেক ধন্যবাদ, তুমি দেখো, কিছু প্রশ্ন থাকলে করতে পারো। আর ওই সময়তেই ঘটিয়া বিক্রি হতো, ঘটিয়া, ঘুটে, ওরা বলতো ঘটিয়া নেবে মাইজি। হ্যাঁ, একদম। এবং আমি এটা বললে সবাই অবাক হয়ে যায়, আমি ডিপার্টমেন্টেও বলি, আমার একটা সকালবেলা, আমার বাবা তো খুব কম বয়সে মারা যায়, আমার উনুন ধরানোটা কাজ ছিল। এবং ঘুটো সাজিয়ে ঘুটের মাঝখানে একটু কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে কিভাবে উনুন ধরাতে হয়, আমি এখনো আমার সেগুলো মুখস্থের মতন রয়েছে। তো সেগুলো সত্যি খুব নস্টালজিক লাগে। আজকালকার ছেলেমেয়েরা সেগুলো মানে ভাবতেই পারবে না। তারপরে আপনার ওখানেই স্কুল জীবন, মানে শিক্ষক জীবন শুরু? ওখানেই আমার শিক্ষকতার জীবন। আমি ওই একটা স্কুলেই 33 বছর কাজ করেছি। আমি অন্য কোনো স্কুলে যাওয়ার ইচ্ছাও আমার ছিল না, যদিও দু একটা স্কুলে আমি চান্স পেয়েছিলাম। আমি একসাথে 3টে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম, কিন্তু আমি বেছে নিয়েছিলাম উখড়া কুঞ্জবিহারী ইনস্টিটিউশন। আচ্ছা, উখড়াটা তো একটু কাছাকাছির মধ্যে, আর সবচেয়ে প্রাচীন স্কুল, বর্ধমান জেলার দ্বিতীয় প্রাচীন স্কুল, অবিভক্ত বর্ধমানের। বাহ। প্রথম হচ্ছে শিয়ারশোল স্কুল, তারপরে আমাদের স্কুলটা। আচ্ছা, আচ্ছা, আমাদের এই টিএন স্কুলটা, এটা কি পরে নাকি? অনেক পরে। আচ্ছা, আমি ভাবতাম টিএন স্কুলটাই বুঝি অনেক পুরনো। আচ্ছা, লেখালেখিতে তারপরে কিভাবে এলেন শুনি? লেখালেখিতে আসলে আপনি তো একটি পত্রিকাও সম্পাদনা করতেন, আন্নিক বলে মনে হয়। আন্নিক নামে একটি পত্রিকা সম্পাদনাও করেছি, কিন্তু সে পত্রিকাতে প্রথম সংখ্যাতেই আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আমাদের দেশে অনেক নবজাতক তো আঁতুর ঘরেই শেষ হয়ে যায়, সেরকম না হলে খুশি হব, দেখা যাক আন্নিক পত্রিকা কতদিন চলে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে সে আশঙ্কা সত্য হয়েছিল, এবং একটি সংখ্যা প্রকাশের পর আন্নিক বন্ধ হয়ে যায়। এবং আন্নিক বন্ধ হয় মূলত লেখার কারণে, অন্য কোনো কারণে নয়, লেখা সংগ্রহ। কারণ তখন আপনি হয়তো সময় দিতে পারতাম না, আমি প্রচন্ড ব্যস্ত থাকতাম। বরুণ চন্দ্র পাল দেখছেন, বরুণদা অনেক ধন্যবাদ। দেখুন, কিছু প্রশ্ন থাকলে করবেন। বিশিষ্ট কবি বরুণ চন্দ্র পাল। বরুণ আমার ক্লাস ফ্রেন্ড। তাহলে তো খুব ভালো। পঞ্চজিৎ আমার ছাত্র। ও আচ্ছা, পঞ্চজিৎ, এই তো লিখেছে বরুণদা, দেখছি বন্ধু, অভিনন্দন। হ্যাঁ বরুণদা, অনেক ধন্যবাদ। আপনাকেও আমাদের সাহিত্য আড্ডায় একদিন পেতে চাই, খুব ভালো লাগবে, আসুন। বরুণদা কি দুর্গাপুরে থাকে? না, আমাদের এসেছিল, দুর্গাপুরে আছে, আমাদের রথের মেলায় এসেছিল আমাদের স্টলে। আচ্ছা, তারপরে পত্রিকা মোটামুটি কিছুদিন সম্পাদনা করার পর বন্ধ হয়ে যায়। আচ্ছা, বন্ধ হয়ে যায়। এবং সেখানে মোটামুটি দুর্গাপুরে সেই সময়কার যারা ছিলেন, দিশারি, বিষ্ণুদা, এদের সব লেখা ছিল। আচ্ছা, এদের লেখা থাকতো। এবং বুক রিভিউ বলে একটা অংশ ছিল, যেটার কথা বিষ্ণুদা এখনো বলেন। ওইটা খুব, বিষ্ণুদা একটু আগে ফোন করেছিল, বিষ্ণুদা বলছিলাম আমি দেখবেন, বিষ্ণুদা আছেন দুর্গাপুরে এখন। আচ্ছা, ষষ্ঠীদার বাড়িতে, কালকেও এসেছিলেন আমার বাড়িতে, তো কথা হয়েছে। বাবারে, আপনি তো লিখেছে আমার প্রিয় শিক্ষক মহাশয় পঞ্চজিৎ লিখেছেন। হ্যাঁ, উনি একজন খুবই বিশিষ্ট শিক্ষক, আমাদের শিক্ষক বললেই আমার ওনার কথাই মনে পড়ে। হ্যাঁ, তো তারপরে বলছিলেন লেখা পাওয়া যাচ্ছিল না, আর তারপরে আমি স্কুলে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়লাম। স্কুলটা আমার ভালো লাগতো, কারণ 9-17 বিদ্যাপতিতে আমি থাকতাম। এটা আজকে পরিণত বয়সে বলতে কোনো দ্বিধা নেই। 9-17 বিদ্যাপতি দুর্গাপুরের অন্যতম একটা সাহিত্যের আড্ডা। দিশারিদাও তো থাকতেন, হ্যাঁ, অনেকেই যেতেন। দিশারিরই আড্ডা, ওটা দিশারিরই আড্ডা। তো আমি সেই আড্ডায় সংযুক্ত ছিলাম না। আমার আড্ডা মারা একটা নেশা ছিল, তবে সাহিত্যের এই আড্ডাতে আমি যুক্ত থাকতাম। কিন্তু আপনি দেখতেন নাকি? আমি ঘরে ঢুকতাম, বেরোতাম, এদের সঙ্গে দেখা হতো, টুকটাক কথাবার্তা হতো, এইটুকুই। কিন্তু আমি সাহিত্যের আড্ডার সঙ্গে যুক্ত কখনোই ছিলাম না। আর স্কুলটা নিয়ে এত ব্যস্ত ছিলাম, তারপরে নিজেদের বন্ধু বান্ধব, ক্লাব, এইসব ছিল।
আচ্ছা দেখুন, আমি ভাবছি যে তখন বিদ্যাপতি মানে একতলা কোয়ার্টার, মানে একটা রুম বা দেড়টা রুম বলা যায়। আমাদেরও এখানে তাই দেড়টা রুম ছিল। তো তখন আত্মীয় স্বজন এত লোকজন আসতো, ততই মনে হতো যে এই 4 কদিন থেকে যাক। কিন্তু এখন এত বড় বড় ঘর, আমার ঘরের দুটো সামনের ঘর বাড়ানো, পিছন দিকে দুটো ঘর বাড়ানো, তাও মনে হয় যেন নেই 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 কিছু নেই। কিন্তু সেই আন্তরিকতাটা কিন্তু অনেক কমে গেছে। আপনি বলুন, আপনার ওই বিদ্যাপতির কোয়ার্টারগুলো আমি দেখেছি তো, কত ছোট। আমরা 9 জন 10 জন ওই কোয়ার্টারে থাকতাম। আমরাই তো 5 ভাই বোন। সবাই থাকতেন? সবাই থাকতাম। সত্যিতে আমরাও 5 ভাই বোন বড় হয়েছি কোয়ার্টারে। তারপরে কলকাতা থেকে লোকজন আসতো, আত্মীয় স্বজন, তাদের মানে জুতো লুকিয়ে রাখতাম, যাওয়ার দিন কাঁদতাম যে আর কদিন থেকে গেলে। আর এখন কেউ একদিন এলে মনে হয় বাবারই এই ছোট ছোট ঘরে কি রকম অবস্থা। চন্দনদা দেখছেন, খুব চন্দনদা অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক। নমস্কার। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো তারপর বলুন। এই আড্ডা 9-17 বিদ্যাপতি তো একটা হেরিটেজ বলা যায়, এবং সৌজন্যে দিশারি, তার সঙ্গে দিশারিটাকে আমি বলে বলে হয়রান হয়ে যাচ্ছি। দিশারিটা কেন আসছে না? দিশারিটা দেখে আমার অনুষ্ঠানগুলো। দিশারি বয়সে আমার অনুজ, কিন্তু সাহিত্য অভিজ্ঞতায় অনুশীলনে ও আমার অগ্রজ। তো আমি ওই কলিয়ারি এলাকাতেই বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদির সঙ্গে। আচ্ছা, আপনি এটা আমি একটু শুনবো আপনার মুখ থেকে। আমি তো দুর্গাপুরের নিয়ে অনেকে আলোচনা করে, আমার এখানে অনেকে এসছে। একটু কলিয়ারি এলাকার কিছু বলুন তো, বিশিষ্ট মানুষদের কথা, এবং সেই সব সাহিত্য যারা সবাই যেতেন সেই সব অনুষ্ঠানের কথা কিছু বলুন। কলিয়ারি এলাকাতে বিভিন্ন সাহিত্য গোষ্ঠী ছিল, সবকটার নাম আমার এখন খেয়াল নেই। আমি তারাপদ হাজরা তো একজন বড় ছিলেন, তারাপদ হাজরা ছিলেন, সৌরেন্দু বাবু ছিলেন, তারপরে কুমুদ কান্তিরা ছিলেন, অর্ণব বলে একটি পত্রিকা ছিল, মালঞ্চ বলে একটি পত্রিকা ছিল। এগুলোর সঙ্গে কখনো লেখা দিতাম, কখনো মাঝে মাঝে, কোনো নিয়মিত ছিল। আচ্ছা, আপনার কি এগুলো মনে আছে? তাহলে আমাদের যে দুর্গাপুর সংখ্যা হচ্ছে এরপরে বেরোবে, তাহলে আপনাকে আমি লিখতে বলবো, একটু কলিয়ারি অঞ্চলের ওই অঞ্চলের যে পত্রিকা নিয়ে একটা লিখুন না। এটা তো দুর্গাপুরের মধ্যেই, এটা সব থেকে ভালো হয়। ওই এলাকার যারা রয়েছে, সাহেবকে বলেছিলাম, কিন্তু সাহেবের এত ব্যস্ত, সাহেব খুবই ব্যস্ত, সাহেব খুব ব্যস্ত। এটা মিহিরদাকে বলতে হবে। মিহিরদাকে না? মিহির কুমার মন্ডল, মিহিরবাবুকে বলবো, মিহিরদাকে বলতে হবে। তুমি যদি বলো তাহলে আপনি একটু বলে দেবেন তো। আমার কাছে ফোন নাম্বার নেই, আমার সঙ্গে যোগাযোগ আছে, ফেসবুকের সঙ্গে কথা বলে নেব। যে ওই অঞ্চলের সাহিত্য সংগঠন, বিভিন্ন সংস্থা নিয়ে বা বিভিন্ন, আমি ওই এলাকার ধরো লাউদহা, তারপরে ঝাঁঝরা গ্রাম, ঝাঁঝরা প্রজেক্ট, এদিকে কুমারডিহি, নবগ্রাম, এদিকে চলে এসো আমলোকা, ইছাপুর, সর্পি, ময়রা, দক্ষিণখণ্ড, গ্রাম অন্ডাল, এই বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানে আমি ঘুরে বেড়াতাম, এবং অত্যন্ত ক্লান্ত হয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকতাম। এই ছিল আমার দিনলিপি। তা সবকটাই যে সাহিত্যের আড্ডা থাকতো তা নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানাদি থাকতো। আমি শুধু শিক্ষকতা যে করেছি তা নয়, আমি এইসব অনুষ্ঠানাদির সঙ্গেও যুক্ত থাকতাম, আমার ভালো লাগতো। আর উখরা কিন্তু একটা খুব সমৃদ্ধ একটা গ্রাম, একটা বর্ধিষ্ণু গ্রাম। এটা আমাকে বিমানটাও বলছো, এরকম গ্রাম কিন্তু আমি দেখিনি। এত বড় গ্রাম আমি কিন্তু দেখিনি এর আগে কখনো। আচ্ছা আচ্ছা, এত বড় গ্রাম। তো সেই উখরা অঞ্চলের বিভিন্ন, আপনি সেই গ্রাম কি এখনো আছে না মফস্বল হয়ে গেছে? না না না, এখনো আছে, এখনো পঞ্চায়েত ব্যবস্থা আছে। আচ্ছা, হয়ে যাওয়া উচিত। আমাদের সঙ্গে রয়েছেন ব্যাঙ্গালোর থেকে রয়েছেন বন্ধু রয়েছেন, আর শক্তিপদদা রয়েছেন। সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা কিছু প্রশ্ন করতে পারেন, বলুন দাদা। তো উখরার পরিকাঠামো যা, তাতে উখরা পুরসভা হওয়ার যোগ্যতা রাখে। আচ্ছা, তো কেন হলো না, কেন বলুন তো? হলো না, কিছু অন্তর্গত ব্যাপার কিছু একটা থাকবে।
কিন্তু আমি যেটা আমার মনে হয় উখরানো কি রানীগঞ্জ, মানে একটু রাস্তাঘাটের অবস্থা একটু বাজে মনে হয় না ওই ওই এলাকায়? জামুরিয়া আগে বাজে ছিল, এখন কিন্তু রাস্তা ভালোই হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর গ্রামের ভেতরগুলো সব সিমেন্টের ঢালাইয়ের রাস্তা। আমাদের টাউনশিপে বর্তমানে যা রাস্তাঘাটের অবস্থা তার থেকে অনেক ভালো। বাহ, তার থেকে অনেক ভালো। আমি তো এখনো যাই উখরা, বাহ। মানে ওই উখরা আমার মনে হয় যে তারাপদদা, মোহাম্মদ মানিক এরা চলে যাওয়ার পর, অনেকটা শূন্যস্থান তৈরি। সৌরেন্দু বাবু এরা একসময়, এদের পত্রিকা আমিও লিখেছি অনেক, মানে এদের অনুষ্ঠানে ডাক পেতাম, আমি সবসময় যেতাম না। বিশেষ করে তারাপদদা তো খুব ভালোবাসতেন আমাকে। তারাপদদা, মানিকদা এক আশ্চর্য মানুষ, সত্যি আশ্চর্য। কত সুন্দর পত্রিকা করতেন, কবিওয়ালা। এবং চেয়ে চেয়ে জয়ন্ত লেখা দাও, তোমার এই লেখা দাও, আসলে প্রত্যেক মানুষের সাথে আমার সম্পর্ক ছিল। এদিকে খাঁদরাতে সাগনিক ছিল দেবাশিস এখনো পত্রিকাটা বার করছে। খুব অসুস্থ, এখনো পত্রিকাটাও বের করে চলেছে। সাগনিকের পত্রিকাতেও কখনো সখনো লিখেছি। কিন্তু ধারাবাহিকভাবে যে অনুশীলন বলে, যেটা দিশারিরা করত, বিষ্ণুদারা করতেন, বিষ্ণুদার অনেক অবদান, সেটা কিন্তু আমি ছিলাম না। সুনীতি গুতাই, তাই সুনীতিদা দেখছেন পুরুলিয়া থেকে, লিখছেন আমি আছি। ভাই ধন্যবাদ দাদা, খুব ভালো লাগছে। আপনি দুর্গাপুরে আসলে আসুন, আপনারও একটি সাক্ষাৎকার নিতে চাই। সুনীতিদা খুবই বিশিষ্ট মানুষ, একজন বিশিষ্ট কবি। এই হলো আমার ইস্পাত জীবন, এই হলো আমার কলিয়ারি জীবন। কিন্তু আপনি যে বলছেন আপনার সরাসরি লেখালেখির সঙ্গে যুক্ত নয়, কিন্তু আপনি এত সুন্দর বক্তব্য কি করে রাখেন? এত আপনার, আমরা বক্তব্য শুনে মোহিত হয়ে যাই। না, এটা জানি না কতটা ভালো। সেটা কি আপনি শিক্ষক হিসেবে? আমি তো বলি আমি কবি নই, আমি গল্পকার নই, আমি সাহিত্যিক নই, আমি আবৃত্তি শিল্পী নই। আমার একটাই পরিচয়, আমি শিক্ষক। কেননা যতদিন শিক্ষক থাকা যায় ততদিন ছাত্র থাকা যায়। সেজন্যই আমি, এটা খুব ভালো কথা বললেন, আমি শিক্ষক। আমার একটাই পরিচয়, আমি শিক্ষক। আর বাকি যেগুলো, সেগুলো আমি চেষ্টা করি, সবটা করে উঠতে পারি না। কেননা সাহিত্য জগতের জন্য যে ত্যাগ, যে অনুশীলন, যে মনস্কতার প্রয়োজন, সেটার কোনোটাই আমার ছিল না, না। সেটা আপনি বলছেন, আপনি বিনয়ী বলছেন, আপনি ভালোই লেখেন, লেখালেখি করেন এবং আপনার প্রচুর পড়াশোনা। আচ্ছা, এবার একটু আপনাকে কিছু কঠিন প্রশ্ন করব, আপনি যে বিষয়ে বক্তব্য রাখেন। আচ্ছা, আমি বলছি যে ঊনবিংশ শতাব্দীতে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে যে রেনেসাঁ এসেছিল, তার প্রভাব কি সাহিত্যে কিছুটা পড়েছিল? রেনেসাঁ যেটা এসেছিল, আমরা পড়ি যেটা, বলি যেটা, রেনেসাঁটা সমাজের এবং আরেকটা প্রশ্ন, সেটা কি ইউরোপের বা রেনেসাঁর প্রভাবে এসেছিল কি? তার প্রভাব পড়েছিল? অবশ্যই। ইংরেজ শাসনের অনেক অপগুণ, কিন্তু যে কটা হ্যাঁবাচক দিক আছে তার মধ্যে এটা একটা। চন্দনদা লিখেছেন, অনেকদিন পর পূর্ণদাকে দেখলাম, ভালো লাগলো। কয়লাখড়ি অঞ্চলের খবরের জন্য সাগনিক, শিবদাস ভান্ডারী, নবকুমার এদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো যে নবজাগরণের কথা আমরা বলি, সে নবজাগরণ ছিল এলিট ক্লাসকে কেন্দ্র করে, শিক্ষিত সম্প্রদায়কে কেন্দ্র করে। তো মূলত আমাদের নাটশালা কেন্দ্রিক যে জীবন ছিল, সে জীবনে যে খুব একটা ব্যাপক পরিবর্তন পড়েছিল, ব্যাপক প্রভাব পড়েছিল, এমনটা কিন্তু নয়। তবে তার প্রভাব আমরা কখনোই অস্বীকার করতে পারি না, তার অবদানকেও আমরা অস্বীকার করতে পারি না। নিশ্চয়ই নবজাগরণ বাংলা সাহিত্যে, বাঙালি জীবনে একটা মাইলস্টোন, অবশ্যই মাইলস্টোন। তার প্রভাবেই কি মাইকেল মধুসূদন পরিবর্তন আনলেন, বা রবীন্দ্রনাথের লেখাতে সেই পরিবর্তন? রবীন্দ্রনাথ তো অনেক পরবর্তীকালের। প্রথম কথাই তো হচ্ছে যে এই নবজাগরণের ফলে আমরা প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে এই বাংলাতে গদ্য বলে কিছু ছিল না। এখন
লৌকিক জীবনে গদ্য ছিল, কিন্তু গদ্যটা যে সাহিত্যের বাহন হয়ে উঠতে পারে এই ধারণা, এই অনুশীলন, এই অভ্যাস বাঙালির ছিল না। যা কিছু হচ্ছে, চণ্ডীমঙ্গল বলো, মনসা মঙ্গল বলো, ভাগবতের অনুবাদ বলো, রামায়ণ মহাভারতের অনুবাদ বলো, মধ্যযুগীয় বৈষ্ণব সাহিত্য বলো, জীবন সাহিত্য বলো, চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে বলো, বা রামকৃষ্ণদেবও তো একটা ধর্মীয় একটা আন্দোলন, না সেটা অনেক পরে, সেটা অনেক পরবর্তীকালে। সমস্ত জায়গাতেই কিন্তু কবিতার একটা ব্যাপার ছিল। দর্শন লেখা হচ্ছে কবিতাতে, আয়ুর্বেদ লেখা হচ্ছে কবিতাতে, সাহিত্য তো কবিতাতে হচ্ছেই, কিন্তু গদ্য যে একটা সাহিত্যের বাহন হয়ে উঠতে পারে এই ধারণা এবং অনুশীলন বাঙালির ছিল না। এটি ফোর্ট উইলিয়ামের একটা বদান্যতা বলা যেতে পারে। ফোর্ট উইলিয়াম শুরু করলো এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে সেই বাংলা গদ্য উঠে দাঁড়াবার চেষ্টা করতে আরম্ভ করলো, যদিও তখন হাঁটি হাঁটি পা পা অবস্থা। তারপর বঙ্কিমচন্দ্র এলো, বঙ্কিমচন্দ্র অনেক পরে, বঙ্কিমচন্দ্র অনেক পরে, ঈশ্বরচন্দ্র এলেন, আর তারপরে ফোর্ট উইলিয়াম কলেজের ব্যাপক পরিবর্তন ঘটল এবং অক্ষয় কুমার এলেন, অক্ষয় কুমার দত্ত এলেন, বিভিন্ন সাময়িক পত্রিকা প্রকাশ পেতে আরম্ভ করলো এবং অনেকটা পরে বঙ্কিমচন্দ্র তাঁর সাময়িক পত্রিকা নিয়ে অবতীর্ণ হচ্ছেন, সেটা অনেকটা পরে বঙ্কিম যখন আসছেন। কিন্তু তার আগে বাংলা গদ্যের প্রাথমিক ঐশ্বর্যের পর্বটি ফোর্ট উইলিয়ামের হাত ধরেই এবং পর্তুগিজ মিশনারিদের, যেটা শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়েছিল, এদের যৌথ উদ্যোগে বাঙালি কিন্তু একটা সম্পদ লাভ করলো, যে কেমন করে গদ্য লিখতে হয় এটা জানলো। কেননা ইংরেজি সাহিত্যে, ইউরোপীয় সাহিত্যে তখন কিন্তু গদ্যের স্বর্ণযুগ চলে এসেছে। তারই এই অনুকরণে বাংলাতে এটা শুরু হলো এবং ইংরেজরা এটা শুরু করেছিল বাংলা ভাষাকে ভালোবেসে নয়, তারা এটা শুরু করেছিল যে দেশীয় ভাষা যদি থোড়া থোড়া জানা যায় তাদের কাজের সুবিধা, তাদের ব্যবসা, শাসন এবং শোষণটা আরো নিবিড় হবে। এই কারণের জন্যই তারা এই চেষ্টাটা করলো। আমাদের ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের তুলনায় কলকাতায় কিন্তু বেশি লোক, বাঙালিরা আগে বেশি ইংরেজি শিখলো, মানে শিক্ষায় শিক্ষিত, বা এই যে রেনেসাঁ কিন্তু ভারতবর্ষে কি আর অন্য কোথাও হয়েছিল বলে মনে হয় না। অন্য কোথাও হয়েছিল কিনা আপাতত আমার কাছে সেরকম খবর নেই, তবে এর ঢেউ তো চারিদিকে ছড়িয়েছিল, ইংরেজ শাসনের ঢেউ তো চারিদিকেই ছড়িয়েছিল। কিন্তু প্রথম বলা যেতে পারে ফোর্ট উইলিয়াম কলেজ এবং পর্তুগিজ মিশনারিদের অবদান, এ সম্পর্কে কোনো সন্দেহই নেই। আচ্ছা, বাহ। হীরকদা রয়েছেন, হীরকদা অনেক ধন্যবাদ। হীরকদাও দেখছেন, আরও অনেকে খুব মন্তব্য করছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আচ্ছা আচ্ছা, তারপরে আপনি একটু রবীন্দ্রনাথের কথা শুনতে চাই। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনার সেরা 3 জন বাঙালির কথা বলুন এবং কেন, আপনি বলুন, সেটা কি উত্তর দেবেন আমাকে? আমি 1 নম্বরে বিদ্যাসাগরকে রাখবো। বিদ্যাসাগরে, হ্যাঁ অবশ্যই, কারণ আমার কাছে মনে হয় তিনি বাঙালির তিনি বাঙালির প্রথম শিক্ষক এবং বিদ্যাসাগরের এখনো শিক্ষণীয়, তার জীবনটাই পুরো, তার জীবনটাই বলো, শুধু পড়াশুনো নয়, না না না, পড়াশোনা, তার জীবনটা দিয়েই দেখিয়ে দিয়ে গেছেন যে বর্ণমালার সংস্কার করেছেন তিনি, যে শুধুমাত্র দিশারিদা এসছেন, দিশারিদা অভিনন্দন। দিশারিদা, আপনাকে নিয়ে অনেক কথা হয়েছে, আপনি তো অনেক পরে জয়েন করলেন, পূর্ণদা আপনাকে অনেক কথা বলেছে, আপনি শুনবেন, থাকবেন, প্রশ্নও করতে পারেন। দিশারিদা মানে খুবই প্রিয় মানুষ। তো বিদ্যাসাগর যে শুধুমাত্র ওই বর্ণ সংস্কার করেছেন, গদ্যের অবতারণা করেছেন তার জন্য তা না, গোটা কত স্বাভিমান ছিল, মানে ইংরেজিদের সঙ্গেও মাথা উঁচু করে, গোটা জাতির অভিভাবক ছিলেন, গোটা জাতি। কিন্তু তার শেষ জীবনটা এরকম হলো কেন বলুন? সেটা তো নিজেরই কারণে, কারণ মানুষটি ছিলেন অনেক সরে গেলেন, তো মানুষটি ছিলেন ঋজু মানুষ, কোথাও নুয়াবেন না, কারোর কাছে অযথা নিজেকে আত্মসমর্পণ করবেন না,
অন্যায়ের আপোষ করবেন না। অন্তরাও দেখছে, অন্তরা খুব ভালো শোনো, খুব ভালো আলোচনা হচ্ছে। এর জন্যই তো তিনি আত্মীয় স্বজন থেকে শুরু করে এমনকি কিরণময়ী দেবীর সাথে দূরত্ব তৈরি হয়েছিল ওনার স্ত্রী। সেটা কি আপনি বলছেন খারাপ ঋজুতা? মাঝে মাঝে নোয়াতেও না 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 না, খারাপ তো মোটেই নয়। তবে স্বার্থই স্বার্থ ত্যাগের বড় শিক্ষক। ছোট স্বার্থগুলো ত্যাগ করতে হয় বড় স্বার্থকে পরিপূর্ণ করার জন্য। বিদ্যাসাগরের মতো মানুষরা, যার জন্য বিদ্যাসাগরের পরিবারে কতজন, হ্যাঁ, বিদ্যাসাগরের পরিবারের মেয়েদের কতটা উন্নতি হয়েছে সে প্রশ্ন যদি করি তাহলে সে উত্তরটা খুব অন্ধকারের উত্তর। আচ্ছা, কিন্তু বিদ্যাসাগর তো মেয়েদের যথেষ্ট তো নারী শিক্ষা নিয়ে বিধবা বিবাহ নিয়ে তিনি করলেন, কিন্তু ওই প্রদীপের নিচে অন্ধকার যেমন থাকে তেমনি ঘরের দিকে আপনি বলছেন ঘরের দিকে তাকায়নি না, কেবল মায়ের কথা। আর স্ত্রী তো প্রায় গোটা জীবনটা একাকেই রয়ে গেলেন, যদিও শেষ জীবনে গিয়েছিলেন। আর ছেলেকে ত্যায্যপুত্র করার পিছনে তো ব্যভিচারিতা কারণ, বিদ্যাসাগরের বিবেচনায় ব্যভিচারিতা কারণ না, ছেলের সঙ্গে তো একজন বিধবার বিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যার জন্য বিদ্যাসাগর খুব খুশিও হয়েছিলেন। যদিও এই বিবাহে বিদ্যাসাগর যে জোগাড় যন্ত্র করে দিয়েছিলেন তা নয়, ছেলে নিজেই করেছিল। আচ্ছা, কিন্তু পরবর্তীকালে ছেলের কিছু স্খলন পতনের খবর শুনে বিদ্যাসাগর আর সহ্য করতে পারেননি। সেখানেও কিন্তু নারী জাতির প্রতি অকারণ সহানুভূতি এবং অনন্ত ভালোবাসায় বিদ্যাসাগরের কারণ, এবং তিনি ত্যায্যপুত্র করলেন। সে সময় ত্যায্যপুত্র আইন ছিল, ত্যায্যপুত্র করলেন। যদিও আমাদের সঙ্গে রয়েছে রঞ্জিত দা, রয়েছেন অনেকেই দেখছেন। রঞ্জিত দা, অনেক ধন্যবাদ, প্রশ্ন করতে পারেন। যদিও বিদ্যাসাগর একদম শেষ জীবনে আবার ছেলেকে ডেকে পাঠিয়েছিলেন যখন অন্তিম শয্যায়, কিন্তু তবুও আপোষ করেননি। কিন্তু উনি সাঁওতালদের কাছেই চলে গেলেন এবং খুব সুন্দর তাদের সঙ্গে ছিলেন। সেখানে ডাক্তারি আপোষ করা জানতেন না মনে হয়, এই অ্যাডজাস্টমেন্ট করে চলা আমার মনে হয়। আচ্ছা, এর মধ্যে থেকে একটা প্রশ্ন আমি বলছি যে কখনো কখনো কি জীবনে আমাদের তো আপোষ করতে হয়, আপোষ করাটাও তো একটা শিল্প। সেটা কি মনে হয় আপনার? আমরা বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বদের কাছে আমরা ছাপোষা মানুষ। আমরা ইচ্ছা না থাকলেও আমরা অনেক সময় আপোষ করতে বাধ্য হই। আমরা অনেক সময় সেটিংস করতে বাধ্য হই। শব্দটা খুব চলছে এখন। হ্যাঁ, তো আমরা সেটা বাধ্য হই। কিন্তু বিদ্যাসাগরদের মতো মানুষরা তো ব্যতিক্রমী মানুষ। ফলে আমাদের পাঁচি জীবনের পাশে বিদ্যাসাগরকে রেখে বিচার করলে পরে আমরা খেই খুঁজে পাবো। আমি প্রথম দেখলাম বিদ্যাসাগরকে নিয়ে তো এত লেখা হয়েছে, আমি হয়তো অত সেভাবে পড়িনি। আপনি যেই প্রশ্নটা তুললেন সেটা আমাকে ভাবালো যে সেটা নিয়ে কি লেখা হয়েছে, যে প্রদীপের তলায় অন্ধকার, যেটা আপনি কথা বলেন। লেখা হয়েছে, এটা কোরক বলে একটা পত্রিকা আছে, সাহিত্য পত্রিকা কোরক, তার একটি সংখ্যা বেরিয়েছে বিদ্যাসাগর। হ্যাঁ, তার বিদ্যাসাগর একটি সংখ্যা বেরিয়েছে। সেই সংখ্যাতে আমি এটা পড়েছিলাম। আর তাছাড়া সেটা কি আপনার সঠিক মনে হয়েছিল সেই লেখাটা? নিশ্চয়ই উদাহরণ দিয়ে প্রমাণ দিয়ে বোঝাচ্ছেন। এবং ইন্দ্রমিত্রের বইতেও কিন্তু করুণাসাগর বিদ্যাসাগর, এই জিনিসটা তো বাঙালি ছেলেদের মনে হয় একটা বৈশিষ্ট্যই, যে মাকে যেই আসনে রাখে তারা স্ত্রীকে বা সেই আসন দিতে পারে না। মানে অনেক সময় তুলনা করে, আমরাই করি, যে আমার মা ভালো রান্না পারতো, আমার মা এই করতো ওই করতো। এটাও সেই বিদ্যাসাগরেরই একটা বাঙালিদেরই গুণ। বিদ্যাসাগরের তো অনন্ত মাতৃভক্তি, সে তো আলাদা প্রসঙ্গ। কিন্তু এটা ঠিক কথা, যে কাজগুলো বিদ্যাসাগর করেছেন মূলত নারী জাতির মুক্তি, তিনি তার নিজের পরিবারের জন্য কতটা করেছেন এটা একটা প্রশ্ন চিহ্ন থাকেই। এবং বোধহয় সেখানে একটা উত্তর, যে স্বার্থই স্বার্থ ত্যাগের মূল মন্ত্র। যে ওই ছোট্ট গণ্ডিবদ্ধ যারা একদম চৈতন্যদেব থেকে শুরু করে যারাই এরকম কাণ্ডটা করেছেন, বাঙালির তো প্রথম নবজাগরণ চৈতন্যদেব। অবশ্যই সত্যি তাই। তো অসহযোগ আন্দোলন কিন্তু এই চৈতন্যদেবই সেখানে শান্তিপূর্ণ যে বন্ধ যেটা আমরা বলি,
সেটা চৈতন্য দেবী থেকে। তো আমরা সেটা লক্ষ্য করেছি, আমরা দেখেছি যে নিজের স্বার্থকে বিসর্জন দিয়েই তারা কিন্তু বৃহৎ স্বার্থে ঝাঁপিয়ে পড়েন। সে নেতাজির কথাই বলুন, বিদ্যাসাগরের কথা বলুন, বিবেকানন্দের কথা বলুন, যার কথাই বলুন, নিজেরা কিন্তু পারিবারিক ক্ষেত্রটিতে নিজেকে আবদ্ধ রাখেননি। ফলে প্রদীপের নিচে অন্ধকার থেকে গেছে, বৃহৎ জগৎ তাকে ডাকছে। এবং আজকের মেয়েদের তো খুবই স্মরণ করা উচিত, সবসময় বিদ্যাসাগরের কথা মনে করা উচিত। হ্যাঁ, যে তারা যে যত আধুনিকাই হোক, যত উচ্চশিক্ষিতই হোক, প্রতিদিন সকালবেলায় একবার করে, শুধু মেয়ে বলে বলছি না, গোটা বাঙালি জাতির একবার করে বিদ্যাসাগরকে স্মরণ করা উচিত। এ আমার আবেগের কথা নয়, যে আমি আবেগে এমন কথা বলছি তা নয়। বিদ্যাসাগরের কর্মজীবনের যে পরিধি, যে ব্যাপ্তি, যে প্রভাব, যেমন করে যুগান্তর সৃষ্টি করেছে, তাতে প্রত্যেক বাঙালির, এবং আমরা যে সময়টাতে বিদ্যাসাগরকে পেয়েছি সেই সময়তে গণমাধ্যমের লিখেছে এই নিয়ে, আমি একটি নিজ কন্যাদের উদাসীনতা এবং সহধর্মিণী দীনময়ীর অভিমান নিয়ে একটি গল্প লিখেছি, বরুণদা লিখেছে। আচ্ছা, সুনীতিদাও লিখছেন যে আপোষ করাও একটা শিল্প, জানলাম, বা খুব ভালো লাগলো। বিদ্যাসাগরের মতো মানুষ আর কোথায়। হ্যাঁ, আচ্ছা, সেই সময়তে তো এত গণমাধ্যমের এত রমরমা ছিল না, এত ব্যাপার ছিল না। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বিধবা বিবাহ তিনি যখন চালু করলেন এবং বাল্যবিবাহ বন্ধ করলেন, অর্থাৎ রামমোহনের অসমাপ্ত কাজকে তিনি সমাপ্ত করার পথে অগ্রসর হলেন, তা সেটাকে শুধু বাঙালি মেয়েরা পেয়েছে? সারা ভারতবর্ষই তো পেয়েছে। তাহলে বিদ্যাসাগরকে শুধু বাঙালি, আদর্শ বাঙালি বলে খাটো করা হয়, আদর্শ ভারতীয়। বাহ, খুব সুন্দর একটা কথা বলে। আদর্শ ভারতীয়। বাংলাদেশ থেকে কিশোর লিখছে আমরা অপেক্ষায় থাকি আপনার অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ কিশোর, অনুষ্ঠান দেখো, খুব ভালো লাগছে। খুব ভালো কথা বলেন পূর্ণদা, এই জন্যই আপনি একজন অসাধারণ মানুষ, মানে আপনাদের ভাবনা চিন্তা অনেক এগিয়ে। আচ্ছা বলুন, বিদ্যাসাগর বলেন, আমি 3 জন বাঙালির কথা বলেছি, একজন তো বিদ্যাসাগর গেল। আমি প্রশ্ন রেখেছিলাম যারা দেখছেন যে 3 জন শ্রেষ্ঠ বাঙালির কথা জানতে চেয়েছি পূর্ণবাবুর কাছে। দ্বিতীয় শ্রেষ্ঠ বাঙালি তো বলতেই হবে রবীন্দ্রনাথ, আমি জানি রবীন্দ্রনাথ বলতেই হবে, কেননা এখনো অস্ত যাননি। সত্যি তাই, রবীন্দ্রনাথের কথা। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা প্রবন্ধ পড়েছিলাম, দীর্ঘ প্রবন্ধ, রবীন্দ্রনাথের সংখ্যাই ছিল দেশ পত্রিকা। তো অনেক কথা লিখলেন রবীন্দ্রনাথ নিয়ে, লিখলেন অনেক প্রশ্ন। হ্যাঁ, সুনীলদার একটা কবিতায়, সুনীলবাবুর একটা কবিতাই আছেন যে আমি রবীন্দ্রনাথকে স্বীকার করি না, অস্বীকার করি না, ছুঁড়ে ফেলি, লাস্টে আবার সেই রবীন্দ্রনাথকেই পুজো করছি। দিয়ে শেষ কালে একদম শেষ বাক্য বা তার আগের বাক্যটি যে আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবিকে, তো আমি নির্দ্বিধায় বলবো রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ। এর থেকে বড় শ্রদ্ধাঞ্জলি আর কিছু হয় না। আর রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের কথা বলতে গিয়ে বললাম ভারতবর্ষের কথা, আর রবীন্দ্রনাথ তো ছিলেন পৃথিবীর অভিভাবক। কত আধুনিক ছিলেন এইসব মানুষগুলো, সত্যি তাই। তো সুনীল গাঙ্গুলি একটা সাক্ষাৎকারেও বলছিলেন, আমি দেখছিলাম ঋতুপর্ণ ঘোষে, তো আপনিও দেখেছেন হয়তো, তো তাতেও উনি বারবার বলছিলেন যে রবীন্দ্রনাথ সব থেকে বড় ভালো মানুষ ছিলেন। কবি তো, তার সাহিত্য কর্ম যদি বাদও দেওয়া হয়, যে নিজের স্ত্রীর গয়না বিক্রি করে ইয়ে করছেন, শান্তিনিকেতন করছেন। হ্যাঁ, তো কৃষি বিদ্যা নিয়ে পড়া, যাতে সমাজের উন্নতি হয়, ছেলেকে পড়াতে বাইরে পাঠাচ্ছেন। হ্যাঁ, এবং আরও চারিদিকে কাজ, মানে অসংখ্য কাজ, মানে বলে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথের যে কবিসত্তার কথা বলা হয়, আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথের কবিসত্তা প্রায় ক্ষয়িষ্ণুতার পথে। রবীন্দ্রনাথ যে জন্য জীবিত থাকবে, গান, সেটা গান, সেটা আর একটা জিনিস যেটা, যে রশ্মি এখনো বাঙালির হৃদয়ে পৌঁছায়নি, সেটি হলো রবীন্দ্রনাথের গদ্য। রবীন্দ্রনাথের গদ্য এবং ছোট গল্প এবং চিত্র, আমার মনে হয় এগুলো খুব, আমার কবিতার থেকেও আমার মনে হয় এগুলো মূল্যবান। গদ্য তো আমি এখনো ভাবি যে ঘরে বাইরে যখন পড়েছিলাম, কি অসাধারণ তার মানে আমি কি বলবো, যে তার বৈচিত্র্য, কিভাবে লিখছেন অন্যরকম, এর আত্মকথন, অমুকের আত্মকথন, এভাবে শুরু করছেন, মানে কত আধুনিক সেই সময় লিখেছিলেন, সবাই যায় না।
আর যদি তৃতীয় ব্যক্তির কথা জিজ্ঞেস করো, যে তৃতীয় বাঙালি একজন পাঞ্চেট লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তৃতীয় বাঙালির কথা যদি জিজ্ঞেস করো তাহলে তো আমি বলবো বাঙালির শিক্ষক একজন বিদ্যাসাগর, বাঙালির আচার্য একজন প্রফুল্লচন্দ্র। আচ্ছা, বাহ, আমার কাছে তৃতীয় বাঙালি, সেরা বাঙালি, সেরা বাঙালি। এবং তিনি যে বিজ্ঞানী ছিলেন বলে তা না, সমাজ সংস্কারের দিক থেকে আর বাঙালিকে সেইভাবে ব্যবসা করতে শেখানো। এটা আমি রেডিওতে শুনি মাঝে মাঝে, আমি এখন রেডিও শুনি, ওনাকে নিয়ে অনেক অনুষ্ঠান হয়, এই কথাটা আমি শুনি। তাহলে বিদ্যাসাগর শিক্ষক, রবীন্দ্রনাথ পৃথিবীর অভিভাবক, প্রফুল্লচন্দ্র আমাদের আচার্য। এই তিন বাঙালি, প্রাতঃস্মরণীয় তিন বাঙালি। বাহ, অসাধারণ বলুন। হ্যাঁ, সত্যি তাই। প্রফুল্লচন্দ্র রায়, এবং প্রফুল্লচন্দ্র রায়ের একটা আমি রেডিওতে মাঝে মাঝে ইয়েতে হয় যে উনি বলছেন যে বাঙালিরা কেন ব্যবসা করবে না, বাঙালি ছেলেরা কেন বেকার থাকবে, এইসব প্রশ্ন তুলেছিলেন সেই সময়, অনেক আজ থেকে কত বছর আগে, যে শুধু চাকরির জন্য বসে থাকবে কেন। এরকম একটা বাক্য আছে। হ্যাঁ, আচ্ছা করি, এটা রেডিওতে খুব ভালো হয়। আচ্ছা, তাহলে এবার একটু কবিতা নিয়ে আলোচনা শুনি, যে কবিতা নিয়ে মনে করুন উত্তর আধুনিক, অ্যান্টি পোয়েট্রি থেকে আজকে জিরো বাউন্ডারি কবিতা, এটা আপনি কি চোখে দেখেন? না, আমার কাছে না এই যে বিশেষণগুলি আমি এড়িয়ে যাচ্ছি না, কিন্তু আমার কাছে এই বিশেষণগুলি অর্থহীন। আমি শুধু একটাই জানি যে সেটি কবিতা হলো কি হলো না, যেটি সর্বজন গ্রাহ্যতা বলছে, সর্বজন গ্রাহ্যর থেকেও ঘুরে ফিরে রবীন্দ্রনাথ, সেটি হচ্ছে আমি যেটি লিখলাম, যেটি শুনলাম, যেটি পাঠ করলাম, সেটি শোনা পাঠ করার পর আমার কি মনে হলো যে হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, এটা কি মনে হলো? যদি হয় তাহলে সেটা কবিতা। সৈয়দ আতাউর রহমানদা দেখছেন, উনি লিখছেন যে কিন্তু এনসি চৌধুরীর অন্য কথা বলেন, নীরজচন্দ্র চৌধুরী। না, আমি তো এনসি নই, আমার বিবেচনায় এই তিনজন বাঙালি। আচ্ছা, হ্যাঁ, আমি নীরজশ্রী নই, আমি পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। আমার কাছে এই প্রশ্নটা আপনার কাছে তিনজন হলেন আমার কাছে সেরা বাঙালি। আচ্ছা, তারপর কি বলছেন কবিতা নিয়ে? তো কবিতা নিয়ে যদি আমার মনে হয় যে যেটা শুনলাম, যেটা বললাম, কিছু কবিতা আছে, যেটা কানে এলো, সেটা যদি আমার কাছে মনে হয় যে হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, তাহলেই সেটা কবিতা। সে হ্যাঁ কবিতা, না কবিতা, নিম কবিতা, বৃত্ত কবিতা, না কবিতা হ্যাঁ বা কবিতা না, ব্যাস আমার কাছে এই দুই। এখন এর মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি চলতেই পারে, সেটা আলাদা প্রসঙ্গ। সেই পরীক্ষা নিরীক্ষা চলেও কিন্তু কতটা মানুষকে টাচ করছে বা কবিতা পাঠক হয়ে উঠছে। আমি যেটি রবীন্দ্রনাথের ধার করা বাক্য বা পংক্তি থেকে বললাম, সেটি যদি আমি আমাদের চিরকালের অলংকার তত্ত্ব ধরি, আলংকারিকদের কথা বলি, যে এখনো পর্যন্ত কেউ অতিক্রম করে যেতে পারেননি, সেটি হচ্ছে যে সেটি পড়ার পর আমার হৃদয়ে কোনো রস ও বোধ সঞ্চারিত হলো কিনা। যদি রস সমৃদ্ধ বাক্য হয় তাহলেই সেটা কবিতা। সে হ্যাঁ কবিতা হোক, না কবিতা হোক, গ্রিল কবিতা হোক, সে গদ্য কবিতা হোক, অ্যান্টি কবিতা হোক, নিম কবিতা হোক, যাই হোক, সেটা যদি আমাকে টাচ করে যায়, সেটা যদি আমার মনের মধ্যে একটা রস সঞ্চার করে, তাহলেই আমার বিবেচনায় সেটি কবিতা। বাহ, এবার আপনার কবিতা শুনবো, দেখি কত কিছু কবিতা শুনি। অনেকেই দেখছেন, নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের স্বাগত। অনেকেই দেখছেন, আজকে খুব সুন্দর আলোচনা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মানুষ, একজন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট কবি, শ্রদ্ধেয় পূর্ণচন্দ্র মহাশয়, তো মুখোপাধ্যায় মহাশয়। তো আপনারা কিছু প্রশ্ন করতে পারেন, অনেকেই দেখছেন। সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। বলুন। একটি কবিতা পড়ি। কবিতার নাম আবেশিত। অনন্ত মূলে জাপটে ধরেছি মাটি, নীল ঢেউ মেঘ ছুঁয়ে বাতাসের স্রোত, মেঘ ভাঙা রামধনু
স্নান মাখা পরিচ্ছন্ন অতীত। রাতের গভীরে ভাসে তারাদের বুটিক বিলাস। স্বপ্নের বাতায়নে আসে কোলাজের অবিনাশী মুখ। রাতের আড়ালে ওরা স্নান সারে, পৌরুষ ঝর্ণায় ওরা অঞ্জলি পাতে বুদ্ধযুগ নারীর মতো। আশ্চর্য জরায়ু থেকে জন্ম নেয় রোজ সূর্য। পূবের আঁতুর ঘর থেকে এসব ফেলে রেখে যাব কোথা? মানুষের তর্জনী থেকে টুপ টুপ ঝরে পড়ে মানুষেরই শোণিত ধারা। চোখের কোণায় ভাসে ঘাতক সাম্পান। পেশি তুলে শিরা ফুলে লগি ঠেলে নিয়ে যাই পাঁকে গাঁথা ছোট্ট তরিটিকে। রাজস্থানী ধস্ত মহিলার মতো জেহাদি আত্মীয়তা নিয়ে আমি অনন্ত মূলে জাপটে ধরেছি মাটি। এক পলও ভাবি না আবার আসিব ফিরে, অথচ শেষ কাজ এখনো হলো না, ভাবাই হয়নি। আমার স্বপ্নগুলো নিষিক্ত অপেক্ষা নিয়ে নিয়মিত আসে। আমি যে দেখব বলে অপেক্ষায় আছি। হাতে হাত মানুষের, গঙ্গা হুয়াংহো মেশে মিসিসিপি ভলগার স্রোতে। তাই অনন্ত মূলে জাপটে ধরেছি মাটি। হু হু চিতা উল্কি অক্ষরে লেখে আমার বিশ্বাস, বারে বারে আর আশা হবে না। এখনো অপেক্ষায় আছি কত রশ্মি পর্যটন সেরে আমার ভূপৃষ্ঠে এসে লীন শয্যা নেবে। তাই অনন্ত মূলে আমি জাপটে ধরেছি মাটি। বাহ, সাধারণ সাধারণ। আমাদের সঙ্গে রয়েছেন দেবমাল্য চ্যাটার্জি। দেবমাল্যদা, অনেক ধন্যবাদ। অনুষ্ঠান দেখো, কিছু প্রশ্নও করতে পারো। আরও কয়েকটা কবিতা শুনবো দাদার মুখ থেকে। দ্বিধা নেই সন্ত্রাসে। বাহ। দ্বিধা নেই সন্ত্রাসে। আকাশের বুকে ঢালাও নীলের নদী। ঢেউ ভেঙে ভেঙে মাঝে মাঝে সাদা চূড়া। বেহুলার ভেলা কঙ্কাল নিয়ে ভাসে, তোমার পাঁজরে ভেসে আসে ভেলা যদি। নিত্য নতুনে সেজে ওঠে মহাকাল। মনসা এখনো আঁধারে আঁধারে ঘোরে। নীরবতা যদি কোনোভাবে ভেঙে ফেলো, চষে দিয়ে যাবে গণতন্ত্রের পাথর ফাটানো হাল। এগোন মাটিতে উক্ত হয়েছে চারা, কেবলই ছড়ায় তীক্ষ্ণ মরুর কাঁটা। আমরা কি তবে উট পাখি হয়ে যাব? আত্মযখুনে ভেঙেই তো যাবে আপোষের শির দাঁড়া। দীর্ঘ চয়নে গড়ে ওঠা এই মাটি, এতেই গড়েছে সুর ও সুরের দেহ। সাপ ও সাপুরে একই মাটিতে ঘোরে, কোনটা থাকবে বুঝে নিতে হবে সেটি। কানামাছি খেলা কতদিন আর চলে, নোনা খেয়ে যাওয়া পলেস্তারার মতো। প্রলেপ সন্ধি আকাশের মেঘ, প্রলেপ সন্ধি নীল আকাশের মেঘ। আক্রোশে প্রাণ শুধু ওঠে দুলে দুলে। ইতিহাস গড়া মহাকাল সদা হাসে, ভিন্ন পথের অন্য রাস্তা খোঁজে। আত্মযখুনে শয়তানি সীমা টেনে, প্রয়োজন হলে দ্বিধা নেই সন্ত্রাসে। বাহ, অসাধারণ। একটা দারুণ মেসেজ রয়েছে। আপনি দুটো কবিতা বললেন দু রকম, একটা ছন্দ দিয়ে একটা ছন্দ ছাড়া, খুবই সুন্দর। আমাদের সঙ্গে রয়েছেন তৈমুরদা, রয়েছেন রূপক রয়েছেন, এবং তৈমুরদা দেখছেন, অনেক ধন্যবাদ। তৈমুর খান বিশিষ্ট কবি। তৈমুরদা, আপনাকেও একদিন আমাদের সাহিত্য আড্ডায় পেতে চাই, আপনার একটা কথা শুনতে চাই। যদি দুর্গাপুরে আসেন খুব ভালো লাগবেন। তো দাদা, আরেকটা কবিতা কি পড়বেন? আর একটা কবিতা, সম্পর্ক। নষ্ট চাঁদ মুখ ধোয়ে নর্দমার জলে। এই সহজকে দেখতে খুব একটা দেরি হলো। হারাতে হারাতে গভীর অরণ্যে যে পায়ে পা মিলিয়েছি, সে একটু একটু করে চোরাবালি হয়ে গেছে। আসলে এমনটাই হয়। বেরিয়ে আসার রাস্তা চিরকালই বৃত্ত ধাঁধা। উষ্ণতায় একটু একটু করে জল ঢালা, এও এক কাজ। দূরে সরে যাবার শিল্পটা শিখছি অনেক দেরিতে। ধুলো, সিঁড়ি, নখ, ঘাম, ইতিকথা থাক নাচ ঘরে। পাকা অভিনেতার চোখের জলও লবণাক্তই হয়।
বাহ, অসাধারণ, কি সুন্দর। আপনার আমি একটু হাতের লেখা দেখাতে চাই পুরোটার, এই বয়সেও কত সুন্দর হস্তাক্ষর, সত্যি অসাধারণ। তো যাই হোক, আমি আবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আপনারা থাকুন সঙ্গে সাথে, আমাদের খুব সুন্দর আলোচনা হচ্ছে। তো দাদা, আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে একটু রাজনীতির প্রসঙ্গে। সাহিত্য রাজনীতির কি কোনো সম্পর্ক আছে? রাজনীতি তো জীবন বিবর্জিত নয়, জীবন বিমুখ নয়। জীবনের সঙ্গে যার সম্পর্ক আছে, সাহিত্যের সঙ্গে তারই সম্পর্ক আছে। জীবন আর রাজনীতি যদি যুক্ত হয়, তাহলে জীবন সমান রাজনীতি যদি হয়, তাহলে রাজনীতি সমান সাহিত্য। রাজনীতি বাদ দিয়ে হয় না। রাজনীতি বলতে আমি দলীয় রাজনীতির কথা বলিনি, ব্যাপক অর্থে রাজনৈতিক চেতনার কথা বলছি। রাজনৈতিক চেতনা আরও বৃহৎ অর্থে সামাজিক চেতনা যার নেই, তার তো কোনো চেতনাই নেই। বাহ, খুব সুন্দর কথা বলি। সুতরাং এদের মধ্যে বৈরিতা নেই। না, অনেকেই বলেন যে আমি রাজনীতিটা থাকতে চাই না, অনেকে বুঝতে চাই না, বা রাজনীতির লোক নই। না, ওই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, তাদের আপত্তি রাজনীতি বিশেষে, রাজনীতিতে নয়। ওই সুকান্ত ভট্টাচার্যের সমগ্র বার করতে গিয়ে ভূমিকায় বলেছেন না, তারা যখন দেখেন তার রাজনৈতিক বিশ্বাসটি শ্লথ হয়ে আসছে অথবা লঘু হয়ে আসছে, চারপাশে অন্য এক রাজনৈতিক সম্ভার চলেছে, তখন ওই একাকিত্ব থেকে এই নাবাচক উচ্চারণ যে আমি রাজনীতি পছন্দ করি না, আসলে এরও পিছনে এক একাকিত্ব থাকে। রাজনীতি পছন্দ করি না, এও এক রাজনীতির কথা। বাহ, এটা সত্যি, এটা খুবই একটা বাস্তব কথা বলেন। এও এক রাজনীতি থাকি না, এও এক রাজনীতির কথা, সত্যি তাই। আমি দলীয় চিন্তা ভাবনায় আবেশিত নাও হতে পারি, কিন্তু আমার মধ্যে কোনো রাজনৈতিক চেতনা নেই, তার মানে আমার তো সামাজিক চেতনাই নেই। আমি তো বুঝতেই চাইছি না যে কেমন করে সমাজ চলছে, সমাজ ভাঙছে কারা, গড়ছে কারা, আমি ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে কি বলবো, আমার কি দায় দায়িত্ব আছে ইত্যাদি, তো আমি কিছুই প্রতিবাদ করা কিছু সমাজ। হ্যাঁ, আমি তো, আমার তার মানে কোনো বোধই নেই। সুতরাং বৃহত্তর সমাজবোধ থেকেই রাজনীতির জন্ম। বৃহত্তর সমাজবোধ এবং রাজনীতি এই সব নিয়েই সাহিত্য, যেহেতু এগুলি কোনোটিই জীবন বিবর্জিত নয়। বাহ, খুব ভালো কথা বলুন। আচ্ছা দাদা, আমি একটা প্রশ্ন করব, যে আপনি তো শিক্ষক ছিলেন, বা আমরাও সেই সময় যেসব শিক্ষকদের দেখেছি তারা একটা অন্য ধরনের মানুষ, কিন্তু এখন কি কোথাও শিক্ষকদের একটা মূল্যায়ন কি কমে যাচ্ছে? বা একটা যেরকম একটা শিক্ষকদের যে শ্রদ্ধার চোখে দেখা হতো, আমরা রাস্তায় দেখলেই প্রণাম করতাম, বা শিক্ষকরাও যেরকম আমাদের সঙ্গে একটা ব্যবহার, তাদের আচরণ, কোথাও কি একটা মানে এটা কি সামাজিক অবক্ষয়? না, এটা ঈশ্বরগুপ্তের একটি লাইন মনে পড়ে গেল, নগর পুরিলে কি দেবালয় এড়ায়। শুধু শিক্ষকের জন্য নয়, শুধু শিক্ষকের নয়, আমাদের যে কোনো ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, পুলিশ, এমনকি আমাদের পারিবারিক জীবনেও আমাদের মূল্যবোধ বা পুরনো অভ্যাস, মূল্যবোধ যদি কারোর আপত্তি থাকে, পুরনো অভ্যাস, পুরনোভাবে দেখা, পুরনো লেন্সে দেখা, এটা এখন নতুন জীবনে কিন্তু অনেক পাল্টে গেছে। তিনি যখন মাস্টারমশাই, কিন্তু আমরা যে জীবনটা অতিক্রম করে এসেছি, আমি কিন্তু 24 ঘন্টার শিক্ষক। একজন শিক্ষক 24 ঘন্টার শিক্ষক, একজন ডাক্তারবাবু 24 ঘন্টার ডাক্তারবাবু। আমরা এই লেন্সে দেখতে অভ্যস্ত, কিন্তু সেটা কি তাদের, আমি কি বলছি কি, তারা শিক্ষক সত্তার বাইরে এসে যখন টিউশন করছে বা প্রাইভেট প্র্যাকটিস করছে, এরকম কিছু আপনি ইঙ্গিত দিতে চাইছেন? শুধু ওটা তো করলেও ওটা তো তার পেশার মধ্যেই রইলেন, সেটা তো তার পেশার মধ্যেই রইলেন, এবং সেটা প্রয়োজনও আছে। টিউশন প্রয়োজন আছে কি নেই, বা প্রাইভেট প্র্যাকটিসের দরকার আছে কি নেই, এ নিয়ে তো বিশাল বিতর্ক হতে পারে। যদিও এই বিতর্কে আমি সব সময় ডাক্তার এবং শিক্ষকদের পক্ষেই থাকবো, কারণ আমি মনে করি এর প্রয়োজন আছে, এগুলো দরকার আছে। কারণ আমাদের দেশে ছাত্র এবং শিক্ষকের যে অনুপাত, রোগী এবং ডাক্তারের যে অনুপাত, তাতে
তাদের সবসময় আমাদের সংলগ্ন থাকলে তবে যদি কিছুটা অভাব মেটে, সে প্রাইভেট প্র্যাকটিসের মধ্য দিয়ে হোক, টিউশনের মধ্য দিয়ে হোক, যেভাবেই হোক না কেন। কিন্তু আমি শুধু সেইটা বলছি না, আমি বলছি আমি যেমন, আচ্ছা আমি একটা কথা বলি মাঝখানে, একটু ইন্টারাপ্ট করছি। অসিত বরণ দাস খুব ভালো মানুষ, অনেক পড়াশোনা করে, লিখেছেন 8-এর দশকের মাঝামাঝি পর থেকে স্যারের শাস্তি এবং পাস ফেল ইত্যাদি গল্পের আলোচনা দিয়ে শুরু করেছি। আচ্ছা, আপনি কি, আপনার এই কি কোনো গল্প ছিল কি? হ্যাঁ, এটা পাঠ্য ছিল। আচ্ছা, পাস ফেল মানিক বন্দ্যোপাধ্যায়ের, শাস্তি রবীন্দ্রনাথের। আচ্ছা আচ্ছা, না ও আচ্ছা, সেটা তো আমি জানি। আমি বলছি আপনার কি কোনো গল্প আছে? না না, আমার গল্প আমি আনিনি। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম ও আপনার কথা লিখেছেন যে অসিত বাবু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এগুলো আমি পড়াতাম আর কি। আচ্ছা আচ্ছা, তো ও মনে হয় আপনার ছাত্র ছিল মনে হয়? হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা, বাহ, দেখুন এখনো স্মরণ করেছে। হ্যাঁ, তো যেটা বলছিলেন, এটাই আমার কাজের সার্থকতা, যে এখনো অনেক মানুষ দেখুন স্মরণ করছে আপনাকে, সে তাদের, এটাই আমার কাজের সার্থকতা। আমি সেই ডেডিকেশন। আচ্ছা আপনি আমাকে এটা বলুন তো, আপনারা বা আমাদের সময় আমরা যেসব শিক্ষককে পেয়েছিলাম, তাদের যে ডেডিকেশনটা ছিল ছাত্রদের প্রতি, সেটা কি আছে এখনো? আমি সেই প্রসঙ্গে সরাসরি যাচ্ছি না, অনেকে আঘাত পাবেন, এটার মধ্যেই কিন্তু উত্তরটা দিয়ে দিলাম। তো আমি যখন আলোচনাটা শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে আমি 9-17 সাহিত্য জীবনে আসতে পারিনি। তার অন্যতম আর একটা কারণ কিন্তু এটা, যে আমি কিন্তু সর্বক্ষণের শিক্ষক ছিলাম, এবং আমি ওই ডিগ্রির নাগরদোলাতে, বিএ এমএ পাশের নাগরদোলাতে আমি যা না শিখেছি তার থেকে অনেক বেশি শিখেছি ছাত্রছাত্রীদের পার্শ্ব চাপে, এবং তাদের জন্যই আমাকে পড়তে হতো। এবং আমি কেবলই ভাবতাম যে আমাকে যদি, তাহলে আপনার মতো কেউ তো এরকম ভাবছে না। এই যে আপনি এত সুন্দর একটা কথা বললেন, আজকে শিক্ষকদের তো এটা ভাবা উচিত। আপনি এত সুন্দর একটা কথা, না, আমার একটা ভয় কাজ করতো, যদি আমাকে পিছন বেঞ্চ থেকে বা সামনের বেঞ্চ থেকে বা মাঝামাঝি থেকে কোনো ছাত্র বা ছাত্রী যদি একটি প্রশ্ন করে ফেলে যা এর মধ্যে এই আমার পাঠ্য বিষয়টির মধ্যে সম্ভাব্য, তাহলে আমি কি উত্তর দেব তাকে? যার জন্য আমাকে নিয়মিত পড়াশোনা, নিয়মিত চর্চার মধ্যে থাকতে। একজন ডাক্তার হতে গেলে নিয়মিত তাকে পড়তে হয়। একজন শিক্ষক, আমি বলেইছি যে একজন শিক্ষক হলে সুবিধে কি না, আমাকে সারা জীবন ছাত্র থাকতে হবে। না, তাহলে এইটা কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে আরেকটি করছি, যে এইখানে কিন্তু আমাদের নির্বাচনটা দরকার। এখন যেটা দেখা যাচ্ছে, অনেক শিক্ষক যারা, তারা হয়তো শিক্ষকটা ইচ্ছে নেই, তারা পড়াতে পারছেন না, সেরকম শিক্ষক দেখছি যে তারা ক্লাসে সেরকম নিচ্ছে, ক্লাস করছেন না। কিন্তু আপনাদের মতো মানুষ বা আপনাদের যেই চেতনায় আপনারা এসছেন শিক্ষকতা করতে, এগুলো কি আমার মনে হয় পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা উচিত, বা যারা টিচারিতে শিক্ষকতায় আসবেন তাদেরকে পড়ানো একটু জরুরি। এগুলো কি বিএডে পড়ানো হয় মনে হয় নাকি? বিএডে আর্ট অফ টিচিং পড়ানো হয়। হ্যাঁ, তো বিএডে এরকমভাবে স্পষ্ট করে বলা হয়নি, তবে বিভিন্ন ট্রেনিংয়ে আমি রিসোর্স পার্সন থাকতাম তখন। তা আমি শিক্ষক শিক্ষিকাদের, নবপ্রজন্মের শিক্ষক শিক্ষিকাদের বলতাম যে কিছু করতে হবে না, একটি জিনিস, এই এত তথ্য কিচ্ছু জানতে হবে না। একটি জিনিস যদি শিক্ষক বা শিক্ষিকা মনে রাখেন, সেটি হচ্ছে আমার সামনে যারা বসে আছে এদের জন্যই আমার ইন্দিরা বিকাশপত্র, এদের জন্যই আমার কিষাণ বিকাশপত্র, এদের জন্যই আমার যাবতীয় সঞ্চয়, এদের জন্যই আমার বাড়ি গাড়ি, এদের জন্যই আমার সন্তান সন্ততি। এইটা যদি মনে রাখেন এবং তাদের প্রতি যদি অহৈতুকী ভালোবাসা থাকে, চৈতন্যের কথায় অহৈতুকী ভালোবাসা যদি থাকে ছেলে মেয়েদের প্রতি, তাহলেই আমি কিন্তু পাঠ মনস্ক হব, আমি যথার্থ শিক্ষকতার পথ খুঁজে পাবো। তাছাড়া আমি পাবো না। আমি সারা দিন আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে ভাবছি, আমি কিভাবে কি করব, কিভাবে আমার চলা যায়, কিভাবে আমি এই অমুক জায়গায় যাব, অমুক গলির মোড়ে আমি অভিসার করব, এই সমস্ত যে ভাবছি। আর ভাবতে ভাবতে আমি ক্লাসরুমে ঢুকছি, আমার নিত্যদিনের প্রয়োজনের কথা ভাবতে ভাবতে ঢুকছি। আমি টিউশনেতে ক্লান্ত হয়ে ক্লাসে ঢুকছি,
তাহলে আমার ছেলে মেয়ের প্রতি ওই অহৈতুকী ভালোবাসা থাকবে? থাকবে না। বাহ, অসাধারণ কথা বললেন। সুজাতা দেখছেন, সুজাতা নিজেও একজন শিক্ষিকা। সুজাতা দেখো লিখেছেন, খুব শ্রদ্ধা করি। অসিত বরণ বাবু লিখেছেন যে খুব মনে পড়ছে, তার আপনাকে দেখে শ্রদ্ধা জানিয়েছেন। হ্যাঁ, তো সত্যি তাই, এই কথাগুলো যারা দেখছেন তাদের সকলেই খুব ভালো আলোচনা করলেন আপনি, এটা খুব ভালো কথা বললেন। সত্যি তাই যে আজকের দিনে শিক্ষকের এই 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 চেতনাটা কজনের আছে, কজন মানুষের আছে। তো আচ্ছা, আমি আরেকটি মানে সম্প্রতি কয়েকটা সমস্যার কথা নিয়ে আরেকটু আলোচনা করতে চাই, আপনার মতামত নিতে চাই। যে এই যে এসআইআর নিয়ে এখন যেটা চলছে, তো গতকালই আমি পেপারে পড়লাম এবং আমার খুব অমানবিক লাগছে যে এইসব আজকাল ফেসবুকে তো উল্টো পাল্টা আলোচনা, এইগুলো নিয়ে কোনো সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা নেই। যে এসআইআর নিয়ে যেটা চলছে, আনন্দবাজার পেপারে পড়ে, যেটা আমাকে খুবই মানে পীড়া দিল, যে একটা মানুষকে দেশের নাগরিকত্ব নেই বলে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হলো। আবার বাংলাদেশ সরকার বলছে না, এরা আমাদের দেশের নাগরিক নয়, তাদেরকে আবার জেলে ভরে দেওয়া হলো। হ্যাঁ, জেলে ভরে রেখেছে, এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। হ্যাঁ, তো এগুলো, এই যে নির্মমতা চলছে, এগুলো কি, এই সম্বন্ধে আপনার কি বক্তব্য? হঠাৎ করে এই যে এই বিল টিলগুলো, এগুলো তো কোনোদিন শুনিনি, এবং আমাদেরও বলছে যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। আসলে কি কতটা কথন আর কতটা অতিকথন বলা খুব মুশকিল, সময়ের হাতে ছেড়ে দিতে হবে। তবে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে, এসআইআর 2002 সালে হয়েছে। তখন ভিন্ন নাম থাকতে পারে। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি কিন্তু ওয়ান ম্যান ওয়ান ভোটার, আমি কিন্তু এই পক্ষপাতী। একজন ব্যক্তি বিভিন্ন জায়গায় তার ভোটারের নাম থাকবে না, সেটা আমি কখনোই মানতে পারি না। আবার যে নাগরিকত্ব থাকলে না থাকলে বের করে দিতে হবে, এটা কতটা সত্য কথা জানি না। নাগরিকত্ব বিচারটাই বা কীভাবে হচ্ছে সে নিয়েও অনেক প্রশ্ন আছে। তবে এরকমটাও আমাদেরকে ভাবতে হবে যে বাংলা তথা ভারত কিন্তু ধর্মশালা নয়। এই নিয়ত আমি কোনো ধর্ম সম্প্রদায়ের কথা বলছি না। আপনি বলছেন সীমান্তটা আরো করা উচিত, মানে আরো জোরদার করা উচিত। আমি বলতে চাই না যে হিন্দু এদেশে হুড়হুড় করে ঢুকবে আর হিন্দু ছাড়া অন্যের জন্য দরজা বন্ধ, এ চিন্তা আমার মধ্যে নেই। আমার কথা হচ্ছে ভারত ধর্মশালা নয়। বিদেশের যারা রয়েছেন তারা বিদেশি হিসেবে আমাদের দেশের অভ্যর্থনা পাবেন, তারা আতিথেয়তা পাবেন, কিন্তু আমার দেশের নাগরিকত্বের সমান নাগরিকত্ব কেন তারা পাবেন? এই প্রশ্ন আমার আছে। এই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, এবং এই প্রশ্নটা নিবিড়ভাবে করলেই রাজনীতির কথা চলে আসে। অবশ্যই। হ্যাঁ, তাহলে কি আপনি বাংলাদেশ থেকে আগত এই অমুকদের ভাবছেন না? এই যখন দেশ বিভাগ হয় তখন তো তারা সব বাঙালিই ছিল, তারা চেয়েছিল এই দেশ বিভাগ যাতে না হয়। তো ঠিক না, একটা কথা, নেহেরু তো একসময় বলেছিলেন যে যখন ভারত ভাগ হয়েছিল, যে হিন্দুদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে, বাংলাদেশে যারা রয়ে গেলেন তাদের জন্য আমাদের চিন্তা রইল, এবং তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে। সেটা আমি রিসেন্ট কদিন আগে পেপারে পড়ছিলাম, বা ইন্দিরা গান্ধীও বলেছিলেন। কি জানি, আমার কাছে তথ্য না। তাহলে আরেকটা কথা বলি, তাহলে ওপার বাংলায় যারা রয়েছে, যারা নিয়ত মানে অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য কি একটা পথ বলুন? কি তাদেরকে নিজেদেরই আন্দোলন করতে হবে? তাদেরকে নিজেদেরকে বাঁচার রাস্তা কেউ শিখিয়ে দিতে পারে না। আজকে আমার দেশে কি নিপীড়ন নেই? আমার দেশে কি অত্যাচার নেই? তা আমার দেশের নিপীড়ন অত্যাচার কি আমেরিকা বন্ধ করবে না বাংলাদেশ বন্ধ করবে? তার জন্য তো আমাদেরকেই জোটবদ্ধ হতে হবে, আমাদেরকেই গণতান্ত্রিক ক্ষমতার প্রয়োগ করে। কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত মানে সেইভাবে হিন্দুদের কোনো স্বীকৃতি নেই, এবং আমি এটা বলতে খুবই খারাপ লাগছে। না, তা যদি পার্লামেন্টেও নেই, এবং না, তা যদি বলো, তুমি অনবরত শুনবে পশ্চিমবঙ্গে একটি দলের একক ব্যক্তি অনবরত বলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদের একটাই লক্ষ্য সনাতনী। আচ্ছা, আমার ঠাকুমা যে মুসলিম চাচার কাছ থেকে সবজি কিনতো, তো সে কি সনাতন নয়?
তার বাবা কি সনাতন নয়, তার দাদু কি সনাতন নয়? সত্যি তাই। 42 পুরুষ এদেশে থাকে, 42 পুরুষ সত্যি এদেশে থাকে। তারা ধর্মে মুসলমান বলেই এই বিভেদ কেন? এই বিভেদ থাকবে না। আমরা সত্যি তাই, আমরা এই বিভেদ পশ্চিমবঙ্গে যতদিন চলবে ততদিন এই রাজনীতিও চলবে, রাজনীতিও চলবে। আমার মনে হয় যে রাজনীতিটাই সমাধান চায় না। যারা মুখে মুখে বলে যে না আমরা চাই, তারা ভুল বলে। তারা রাজনীতিটাকে জিয়ে রাখতে চায়। এই বিভেদের খোসামদি যারা করবে, তোষকতা যারা করছে, তারা কোনো দিন পশ্চিমবঙ্গে মাটি পাবে না, পাবে না, পাবে না। কারণ পশ্চিমবঙ্গে আমরা একটাই ভাবি, বাঙালি, এবং পশ্চিমবঙ্গে ভাবি আমরা ভারতীয়। যেমন আমি চাইছি না যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা হয়ে যাক, এই নিয়ত অনুপ্রবেশ ঢুকতে থাকুক। কেন আমি অন্য দেশের জনসংখ্যার ভার কেন আমি বহন করব? আমার দেশের নিজের সমস্যার সমাধান হচ্ছে না। হ্যাঁ, তো সেখানে এই কেনর অনেক উত্তর আছে আমি জানি, কিন্তু একটা বছরকে সীমাবদ্ধ করা হোক যে এর পরে অনুপ্রবেশ আমরা আর গ্রহণ করব না। এবং সে অনুপ্রবেশে শুধু হিন্দু আসবে তা নয়, হিন্দু মুসলমান, এই বিভেদটাই তো এই এত আধুনিক যুগে যেখানে অতলান্ত সমুদ্রে মানুষ যাচ্ছে, অনন্ত মহাকাশে মানুষ কাটিয়ে আসছে, দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়ে আসছে। লিখেছে যে মানুষের সমাজে একজন মানুষ তাদের জাতির আগে অযুক্ত করে ফেলেছেন এবং আমরা অনেকেই তাদের সমর্থন করছি। তার মধ্যে অধিকাংশই তথাকথিত শিক্ষিত মানুষ। একদমই তাই। এবং শিক্ষিত মানুষই আজকের আমার মনে হয় যে এই অব্যবস্থার জন্য কারণ। শিক্ষিত মানুষের প্রত্যক্ষভাবে লেখেনি, আমি প্রত্যক্ষভাবেই বলে দিচ্ছি, শিক্ষিতদের মধ্যে ওই ডিগ্রিগত শিক্ষিত এটা বাদ দিলে অশিক্ষিতর সংখ্যাই বেশি। তা না হলে আমার ভারতবাসী, আমার বাঙালি, এর মধ্যে আবার সাবেকি ভাগটা কি? আবার কি? আমার মুসলমান চাচা 42 পুরুষের, সে বাঙালি, সে আমার আত্মীয়। সত্যি তাই। আমরাও ছোটবেলায় একসাথে এদের বাড়িতে ঈদে অনুষ্ঠানে যেতাম। আমার কাছে শেখ কিরণ বলে যে 5-এর ছাত্র পড়তে আসতো, শেখ কিরণ আমার দেশের সে নাগরিক। তাকে আমি কেন দ্বিতীয় নাগরিকত্বের মর্যাদা দিচ্ছি? কেন দ্বিতীয় নাগরিকত্ব নিয়ে অবহেলা করছি? তাহলে বাংলাদেশে করছে আর পশ্চিমবঙ্গে কেন এটা হচ্ছে? এই তো বলা মানেই অবহেলা। বলবো কেন? একদম তাই। নমস্কার, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আর কয়েকটি প্রশ্ন আমি রাখবো, মূল প্রশ্ন যেটা আমাদের। আচ্ছা দাদা, আপনি ফেসবুকের কবিতার সম্বন্ধে আপনার কি ধারণা? ফেসবুকে যেসব কবিতা, আচ্ছা আরেকটা কথা বলুন তো, এই যে ফেসবুক এসে মানে সত্যি তাই, মানে এক এক সময় আমার নিজেরই খুব বিব্রত বোধ হয় যে যেমন পাচ্ছে ভিডিও করছে, যে যেমন পাচ্ছে লিখছে। ইদানিং আমাকে বলা হলো, আমি সত্যি মানে কালকে আমার দিনটা এত একটা খারাপ গেল, এগুলো থেকে মুক্তির উপায় আপনি বিরক্ত মানুষ হিসেবে বলছি, আপনি একজন যে তাতে বলা হলো আমি সম্পাদক, আমি নাকি একজনের লেখা চুরি করেছি। অবাক লাগে। অথচ সে একজন বিশিষ্ট সাহিত্যিক, তিনিই লেখা দিয়েছেন আমাকে। হ্যাঁ, তিনি আমাদের সাহিত্যে মানে পত্রিকার সভাপতিও। অথচ এইরকম একটা ঘোষণা করা হলো যে আমি চুরি করা। আমি দেখেছি, কিন্তু সে পোস্টে তোমার নাম নেই। হ্যাঁ, না আমি বলছি এইরকম অনেক বিব্রতকর। এবং আসানসোলের একজন লিখলো যে আমার নাম করেই যে জয়ন্ত দত্ত অনুষ্ঠান করে, সাক্ষাৎকার খুবই বাজে, অমুক। হ্যাঁ, আমি খুবই বাজে। আমি তো স্টার আনন্দের, আমি তো স্টার আনন্দের সুমন নই। তো এইরকম মানে ব্যক্তি আক্রমণ সত্যি এক এক সময় মনে হয়। স্টার আনন্দের সুমন কি 100% গৃহীত? হ্যাঁ, গৃহীত কি না, সেটা মানুষ বলবে। তা আমি নিজেকে একদমই খুবই, আমি তাদেরকে সবাইকে বলি যে আমি কিন্তু খুবই একটা অসুস্থ মানুষ, সেরকম খুবই অশিক্ষিত কিছুই নয়। মানে এই পূর্ণদা বসে আছে, দিশাইদা, আমাকে যারা ভালোবাসে, রবীন্দ্র গুহ থেকে শুরু করে আরতি দা, আমাকে যেটা আঘাত করে, আমার যেটা খারাপ লাগে, সেটা হচ্ছে দুর্গাপুরের কবি, শিল্পী, সাহিত্যিক, এটা হয়তো সব জায়গাতেই আছে, হয়তো কেন আছেই, কিন্তু তাদের মধ্যে এই বৈরিতা সত্যি এটা আমার কাছে খুব যন্ত্রণাদায়ক। এটা আমার কাছে খুব যন্ত্রণাদায়ক। এবং এই আরেকটা জিনিস আমাকে অনেকে বলে, তুমি অমুকের অনুষ্ঠানে গেছো। আমি তো যাই না এখন, ডিউটি সন্ধ্যেতে 7টা পর্যন্ত। তাহলে আমার অনুষ্ঠানে অনেকে আমি খুশি হব যদি আমার মৃত্যুর আগে আমি দেখে যেতে পারি যে দুর্গাপুরের যতগুলি সাহিত্যের গোষ্ঠী আছে
সব কটা গোষ্ঠী একসাথে মিলিত হয়ে তাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই অনুষ্ঠানগুলি পরিচালনা করছে। দেখো, আমার কোনো দর্শক নেই, আমার কোনো দর্শক নেই, কারণ আমি কবিই নই, আমি শিল্পীও নই, আমি কবিও নই, আমার কোনো দর্শক নেই। আমার অবসরের পর এক বিনোদন, কারণ অবসরের পর আপনারা কিন্তু আমাদের অভিভাবক, আপনারা যেগুলো বলবেন সেগুলো আমরা মানা উচিত। অবসরের পর আমি অন্য জীবন জীবিকায় অভ্যস্ত হতে পারতাম বা পারতাম না। আমার কাছে মনে হয়েছে যে কবিতা এবং সাহিত্যের জগতে যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে মিশলে পরে আমি ওই শিক্ষকতার জীবনের যে অভাবটাকে পূরণ করি, যে অভাবটাকে অনুভব করি, বিনয়ের সাথে সেইটাকে আমি অনেকটা পাবো, কারণ এই মানুষগুলো ভালো মানুষ। আপনাদের মতো মানুষরা যা বলবে হয়তো সমাজ সেটা শুনবে। মানে আপনারা যেরকম, একজন কবির যখন মৃত্যু হয় আমি তাকে চিনি বা না চিনি, আমি বলি কি যে একজন কবির মৃত্যু হয়েছে মানে একজন ভালো মানুষের মৃত্যু হলো। কিন্তু সেই কবি যখন নিজেদের মধ্যে গুঁতুগুঁতি করে তখন খুবই যন্ত্রণা আক্রমণ করে। এখন সে ত্রুটি ইত্যাদি ভুল ত্রুটি হতে পারে। দেখুন, আমরা তো শিখছি, এবং আমি তো প্রচণ্ডই অসুস্থ, মানে বিশ্বাস করতে পারবেন আমি হার্টের আমার 2 বার অপারেশন হয়ে গেছে। আমি কিভাবে যে দিন যাপন করি অনেকেই জানে না, খুব কাছের মানুষরা জানে, কিন্তু তবুও আমার খুব মানে পীড়াদায়ক লাগে, কষ্ট লাগে। যে কজন রয়েছি প্রবীণ মানুষ আমরা যারা রয়েছি, আমরা কিন্তু আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনি বা রঞ্জিতদা বা দিশারিদা তো বলে অবশ্যই, আমরা কিন্তু কখনোই কোনো এই পক্ষ, এই কৃষ্ণপক্ষ, আমার কাছে শুক্লপক্ষ এরকম আমরা ভাবি না। আমরা সকলকেই, কারণ আমার তো একটা বিরাট অভাব বোধ আছে, আমি ভালো মানুষ খুঁজছি অবশ্যই, এবং আমরা সবাই শিখছি। আমরা কিন্তু দেখুন, আমরা তো কেউ সুনীল শক্তি কোনোদিনই হতে পারবো না। এবং এটাও ঠিক কথা যে শিক্ষকের জীবনে যেমন এই বিচ্যুতি এসছে, ডাক্তারদের জীবনে এসছে, পুলিশের জীবনে এসেছে, তেমনি কবি সাহিত্যিকদের জীবনে সমাজের বিচ্যুতি ঘটলে সমাজের সর্বস্তরে ঘটবে। তো কবি সাহিত্যিকদের মধ্যে বিচ্যুতি ঘটবে না, তারা এই সমাজ দ্বারা প্রভাবিত হবে না, তারা সব সময় এতে সমন্বয়ের বাণী ছড়াবে এমন আশা করাটাও বোধহয় ভুল। এমন সব থাকবে, এই সব নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, এই সব নিয়েই থাকতে হবে। ষষ্ঠীদা লিখছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান। ষষ্ঠীদা অনেক ধন্যবাদ, খুব ভালো মানুষ একজন। ষষ্ঠীদা এই সময়ের একজন সাহিত্যিক, বিশিষ্ট সাহিত্যিক। তো সত্যি তাই। তো দাদা, আমি অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলেছি। আর 2টি প্রশ্ন করব আমি। আপনার এই যে দুর্গাপুরের যে আপনি মানে পুরনো দুর্গাপুরকে দেখেছেন, এখনকার দুর্গাপুরকে দেখেছেন, কতটা পরিবর্তন হয়েছে, এবং আমাদের দুর্গাপুর শহরে পুরো শিল্পাঞ্চলেরই আমি বলছি, দুর্গাপুর মানে শুধু এই দুর্গাপুর টাউনশিপ নয়, তার যে স্বপ্ন, আশা, ভরসা, এই নিয়ে কিছু বলুন। আর ভবিষ্যৎ প্রজন্মের যারা লেখক বা যারা মানুষ, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেবেন। হ্যাঁ, পরিবর্তন তো যুগের স্বাভাবিক ধর্ম, মানুষের স্বাভাবিক ধর্ম, সমাজের স্বাভাবিক ধর্ম। পরিবর্তন তো প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু পরিবর্তনটা ঠিক কোন জায়গাতে ঘটেছে? পরিবর্তনটা মননের দিকে ঘটছে কি, ব্যাপক মানবিকতার প্রচার এবং প্রসারের দিকে ঘটছে কি? আমরা পাশের বাড়িতে কি হয়ে যাচ্ছে জানতে পারছি না। এই যে বিচ্ছিন্নতা, এটা তো শুধু দুর্গাপুরেতে নয়, সব জায়গায়, সারা দিকেই। এবং এটা খুব ভালো কথা বলেছেন। আমি নিজে হাসপাতালে আছি কর্মসূত্রে, দেখি তো যে কত মানুষ, বৃদ্ধ মানুষ একা আসেন, কান্নাকাটি করেন, তাদের ছেলে মেয়ে নেই দেখার। আগে যেমন পাশে কেউ হলে পাড়ার ছেলেরা দেখাশোনা করতো, নিয়ে যেত, সেই রকম মানুষ কিন্তু নেই। আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন, একদমই খুব ভালো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং সেটা গোটা দেশ জুড়েই চলছে। বিচ্ছিন্নতার একটা অভিশাপ। দুর্গাপুরও তার বাইরে নয়। তবে দুর্গাপুরে বর্তমানের যা অবস্থা, রাস্তাঘাট, সমাজ পরিবেশ ইত্যাদি আমার কাছে খুবই অন্ধকারের। কেননা দুর্গাপুরকে আমরা অন্যান্য জায়গার তুলনায় দুর্গাপুরকে নিরাপদ বলতে পারি, কিন্তু আমি তো এই দুর্গাপুরে ছোট থেকে বড় হয়েছি। আমরা ছিটকিনি লাগিয়ে চণ্ডীদাস বাজারে যেতাম, ছিটকিনি লাগিয়ে, তালা লাগিয়ে, সত্যি তাই, একদমই তাই, ছিটকিনি লাগিয়ে ভালো কথা বলেছেন, আমরা চণ্ডীদাস বাজারে যেতাম। তো সেই পরিস্থিতি, সেই পরিবেশ নেই। সেটা কি কারণ? সেটা কি বাইরে থেকে লোক আসার? অবশ্যই, এবং
অভাব, একদিকে প্রাচুর্য, একদম একদম, আর তার গা ঘেঁষাঘেঁষি করে বস্তির সংখ্যা বাড়ছে, তার শপিং মল হচ্ছে এবং বস্তি, এবং তারা ওই ভোগ দেখে তাদের দুর্ভোগের জীবনটাতে অসহনীয় হয়ে উঠছে। এই দুর্ভোগের জীবনকে কি করে কাটাবো বললেন, বিশ্লেষণ করলেন আপনি এই কথাটা সত্যি। এবং আমি সেটা ভাবি যে আমাকে একজন বলেছিল যে জয়ন্ত তুমি একটা ভালো জায়গায় কাজ করো, তুমি ভালো মাইনে নিয়ে কিন্তু বাড়ি ফিরতে পারবে না, তোমার তো তুমি তার সবাই যদি নিয়ে যদি ভালো রাখতে না পারো বা সবাই যদি ভালো না থাকে, এই যে বিভেদটা থাকে এই সমাজে কিন্তু এটাই হচ্ছে যে একদিকে প্রাচুর্য, এবং আমাদের দুর্গাপুরে যেন তাই হচ্ছে যে একদিকে প্রাচুর্য, একদিকে বস্তির সংখ্যা বাড়ছে। কিন্তু এর থেকে কি মুক্তি, কি কোনো উপায়? না না না, এর থেকে মুক্তি আপাতত কিছু দেখা যাচ্ছে না। সামাজিক ব্যাপক মুক্তি না ঘটলে এর থেকে মুক্তির কিছু সম্ভাবনা নেই, কারণ এটা চিরকালের জন্য সত্য। তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলি বসে ভরসা আজ মিছে। এই যে প্রদীপের নিচে অন্ধকার, একটা দিকে ভোগের প্রাচুর্য আর একটা দিকে অভাবের দুর্ভোগ, এ বৈপরীত্য থাকলে পরে এই সমাজে ঠোকাঠুকি লাগবেই, অসাম্য থাকবে। গৌতম দা দেখছেন, সাহেবও দেখছেন, অনেকেই দেখছেন। খুবই আজকে অনুষ্ঠানটা খুবই একটা সমৃদ্ধ হলো। এবং দাদা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি একটু বার্তা দিন কিছু। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা দেব? যারা লিখছে, লেখালেখি করছে, বা যারা নবীন প্রজন্ম, যারা নবীন প্রজন্ম বলতে কি, এটা আমার কাছে খুব নৈরাশ্যের বিষয়। নবীন প্রজন্ম আসছে কই, তেমন ভাবে আসছে কই? তার না আসার কারণ যে বাংলা ভাষার অবমাননা, বাংলা ভাষার, এইটা আমি প্রশ্ন করবো বলেছিলাম, আপনি আচ্ছা বাংলা ভাষা এবং বাঙালিদের আক্রমণ নিয়ে সেটাও নিয়েও আপনি একটু কিছু বলুন। যে যতই বলুন বিদ্যালয়ে শিক্ষা অমুক তমুক ইত্যাদি নিয়ে যতই নাশাকুঞ্চন করুন, মাস্টারমশাই ও শিক্ষক শিক্ষিকা ইত্যাদি নিয়ে নাশাকুঞ্চন যতই করুন, দীপানিতা অনেক ধন্যবাদ, নাশাকুঞ্চন যাই করুক না কেন, যে বিষয়টি দুর্গাপুরের যে বিষয়টি বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত নয়, সেই বিষয়ে কখনোই থাকতে পারে না। আজকে মানে ইংরেজি মাধ্যম স্কুলের কথা বলছি, একদম একদম। এবারে ইংরেজি সেখানে তো বাবা মায়েরা তো গর্ব করে বলে যে আমার ছেলে বা বাংলাটা ভালো বলতে পারে না, বাংলাটা ভালো বলতে পারে না। এই গর্বটা মূর্খামিরই পরিভাষা। এবং সত্যি সত্যি যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু আমাদের সময় দেখতাম, যারা তারা কিন্তু বাংলাতে যথেষ্ট ভালো। এখান থেকে দুর্গাপুর থেকে তো র্যাঙ্ক করতো মাধ্যমিকে আমাদের সময়, তো বাংলাতে যথেষ্ট মানে দক্ষ, তারপরে ইংরেজিতেও দক্ষ। তো যারা এখন ইংরেজি মাধ্যমের শিক্ষক রয়েছেন তাদের বেশিরভাগই তো বাংলা মাধ্যম থেকে পাশ করা, বাংলা মাধ্যম থেকে পাশ করা। তো এর পিছনে প্রচুর কারণ আছে, এটা একটা আলাদা বিষয় হতে পারে। আমরা চাইবো যে নতুন প্রজন্ম যাতে আরো বেশি বেশি করে আসে, আরো বেশি বেশি করে লেখালেখিতে যাতে আসে, আমরা এটাই চাইবো। এবং আবার বলি যে সাহিত্যের যে বিভিন্ন গোষ্ঠী জীবিত থাক, কিন্তু গোষ্ঠীগুলির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান থাক, এটাই আমার শেষ বক্তব্য। যেন সবাইকে আমরা শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি। শ্রদ্ধা একদম একদম, এটাই সবথেকে বড় কথা। ভুল ত্রুটি হলে আলোচনা লিখছেন। আমাদের ছেলেবেলার জীবনের তুলনায় এখনকার বস্তি জীবনে অনেক প্রাচুর্য রয়েছে, অভাব সে অর্থে নেই। এই সব অবক্ষয়ের মূল কারণ হয়তো অন্য কিছু, হ্যাঁ সেটা বলেইছি যে একদিকে ভোগের প্রাচুর্য আর একদিকে দুর্ভোগের অভাব। তো নমস্কার, আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন। পূর্ণদা, আমার আঁকা একটা ছবি এবং একটি বই আপনাকে উপহার দিলাম। খুব আমরা সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে। আবার হয়তো কখনো আপনাকে ডাকবো। অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান হলো, আপনারাও পাশে থাকবেন। এরপরে আরেকটি লাইভ হবে, আপনারা দেখবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।